বিগত ৩ নির্বাচনকে অবৈধ বলে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ, নুরুল হুদা, হাবিবুল আওয়াল ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৮ জনের নামে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল হকের আদালতে মামলাটি করেন সাবেক বিএনপি নেতা একরামুল করিম। বাদীপক্ষের আইনজীবী বলেন, গত ৩ নির্বাচনে বিএনপি সহ অনেক দলের অংশগ্রহণ ছিল না, সাধারণ মানুষ ভোট দিতে পারেননি। বিপুল টাকা ব্যয়ে যে ৩টি নির্বাচন হয়েছে তাতে কমিশনার সহ প্রশাসনের কর্মকর্তারা সংবিধানের খেলাপ করেছেন অভিযোগ করে রাষ্ট্রদ্রোহ ও প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছে। একই সাথে এসব নির্বাচনে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন অবৈধভাবে সুযোগ সুবিধা ভোগ করায় তাদেরও আসামি করা হয়েছে মামলাটিতে। 2018-2024 একটা ফ্রড অ্যাক্টের প্রতারণামূলক নির্বাচন ফেস করেছি। আমি বা আমাদের দেশবাসী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। একজন নাগরিক, সিনিয়র নাগরিক হিসাবে আমি মনে করেছি এটি সংবিধান যারা রক্ষণ করার কথা তারা সংবিধান ভঙ্গ করেছে। যাদের বিরুদ্ধে করেছে ইলেকশন কমিশন এবং যারা ভুয়া এমপি নির্বাচিত হয়েছে দাবি করেছে তাদের বিরুদ্ধে মামলাটা আনেছি সংবিধানের আলোকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে। কারণ আমাদের সংবিধানে লেখা আছে, যদি কোনো ব্যক্তি তার কোনো কর্মকাণ্ডের দ্বারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা নষ্ট করে তাহলে রাষ্ট্রদ্রোহিতার অপরাধী হবে। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর মোহাম্মদপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। জনাব বদিউল আলম মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে প্রথমে যেটি জানতে চাই যে বিগত ৩ নির্বাচন অবৈধ বলে সাবেক ৩ সিইসি এবং শেখ হাসিনা সহ ১৮ জনের নামে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, তদন্তের নির্দেশও দিয়েছে আদালত। এই বিষয়ে আপনার মূল্যায়ন কি? আমি আইনজ্ঞ নই, তা আমি নিশ্চিত নই যে এই যে নির্বাচন হয়েছে, নির্বাচন হয়েছে, এটা যায় পড়ে কিনা। আমি জানি যে করা হয়েছে তাতে সংবিধান কিংবা সংবিধানের অনাস্থা সৃষ্টি করলে সেটা কিন্তু নির্বাচন বিতর্কিত করলে নির্বাচন মানুষ ভোট দিতে না পারলে সেটা রাষ্ট্রদ্রোহিতা পর্যায়ে পড়ে কিনা সেটা আইনজ্ঞরা বলতে পারবে। তবে আমি জানি যে এই 3টে নির্বাচনের ব্যাপারে এরই মধ্যে কিন্তু মামলা হয়েছে। আমারও একটু সংশ্লিষ্টতা ছিল। 2014 সালের একতরফা নির্বাচনের পরে খন্দকার আব্দুল সালাম বলে এক ব্যক্তি সেই নির্বাচনকে চ্যালেঞ্জ করে তিনি মামলা করেছিলেন হাইকোর্টে। তিনি একটা রিট করেছিলেন 2014 সালের সেই একতরফা নির্বাচনের পরে, এবং আদালত আমাকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দিয়েছিলেন। আমি একমাত্র সম্ভবত আইনজ্ঞ না হয়েও এই একটা গুরুত্বপূর্ণ মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে আদালতের সহযোগী হিসেবে আমি নিয়োগপ্রাপ্ত হয়েছি। তো সেই হাইকোর্টের রায় আমি বলেছিলাম একতরফা নির্বাচন যেহেতু ওটা কোনো নির্বাচন মানে, কারণ নির্বাচন মানে প্রতিযোগিতামূলক নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন, সেটা নির্বাচন ছিল না। আমি বহু খায়খাতি করে একটা আমার বক্তব্য উপস্থাপন করেছিলাম লিখিতভাবে এবং মৌখিকভাবে, কিন্তু আদালত আমাকে ব্যাপকভাবে প্রশংসা করেছে, কিন্তু আমার উপসংটা তারা গ্রহণ করেনি। সেটা হলো হাইকোর্টের রায়। তার মানে হাইকোর্টের রায় 2014 সালের মামলা 2014 সালের নির্বাচনকে অবৈধ বলে ঘোষণা করেনি। এখন একটা প্রক্রিয়া চলছে, আমি জানি যে সেই রায়ের ব্যাপারে সুপ্রিম কোর্টে আপিল করার। তো এই আপিল বিভাগেই চূড়ান্ত হবে যে ওই নির্বাচনটা অবৈধ ছিল কিনা। আমি জানি না যে ঘটনাটা হয়েছে চট্টগ্রামে সেটা হলো রাষ্ট্রদ্রোহিতা। যারা ভোট এই মানুষকে ভোট দেওয়া থেকে বিরত রেখেছে অভিযোগটা আমি যতটুকু বুঝতেছি সেটা রাষ্ট্রদ্রোহিতা পর্যায়ে কিনা সেটা আদালতে নির্ধারণ করবে। আপনি যেহেতু বলছিলেন যে সেটি আদালত নির্ধারণ করবে, আদালত যদি রায় দেয় যে এই নির্বাচনগুলো অবৈধ ছিল এবং যারা
এই 3টি নির্বাচনের সময় অবৈধভাবে নির্বাচিত এমপি হয়েছেন, সুবিধা নিয়েছেন, তাদের বিরুদ্ধেও তো মামলা হয়েছে। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? তাদেরকে আইনের আওতায় আনা উচিত কিনা? তাদের বিরুদ্ধে তো অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, বিভিন্ন মামলা হয়েছে, কিন্তু বিচারিক প্রক্রিয়ায় একটা সুষ্ঠু নিরপেক্ষ বিচারের মাধ্যমেই প্রমাণিত হতে হবে তারা দোষী কি দোষী না। তারা দোষী কি দোষী নয়, যেই দোষে দুষ্ট বলে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, যে আইনের লঙ্ঘন করেছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, সেই আইনের লঙ্ঘন হয়েছে কিনা সেটা আদালতে নির্ধারণ করবে, এবং আদালত নির্ধারণ করার পরেই আমাদের কাছে সুস্পষ্ট হবে তারা দোষী ছিল কি দোষী ছিল না। আমার পক্ষে এর চেয়ে বেশি কিছু বলা তো সম্ভবপর নয়। এটা আদালত বিচার্য বিষয়, এবং এটা আসলেই এর মাধ্যমে এই যে রাষ্ট্রদ্রোহিতা হয়েছে কিনা সেটা আদালতে নির্ধারণ করবে। তবে আমি তো বলেছি 2014 নির্বাচনের নিয়ে এর মধ্যে একটা মামলা হয়েছে, এবং এটা সম্ভব। যে আমি আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই, আপনি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান, আপনার কি ধরনের আসলে সংস্কার আপনারা করতে যাচ্ছেন যাতে এই ভবিষ্যতে এই ধরনের নির্বাচন যেন অনুষ্ঠিত না হয়? এটা কেউই নিশ্চিত করতে পারবে না যে এই ধরনের নির্বাচন ভবিষ্যতে হবে না। আমাদের দায়িত্বটা হলো কতগুলো বিধিবিধান, আইন কানুন এবং পদ্ধতি প্রক্রিয়ার পরিবর্তনের সুপারিশ করা। আমরা এগুলো বাস্তবায়ন করব না, সুপারিশ করব যেগুলো আশা করি যে সরকার বাস্তবায়ন করবে, যার ফলে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে। কিন্তু যেই সুপারিশটা করি সেই সুপারিশটা যদি বাস্তবায়িত না হয়, এবং সেই সুপারিশটা যদি আমাদের রাজনৈতিক দলগুলো গ্রহণ না করে, তারা যদি চর্চা না করে, আমাদের রাজনৈতিক সংস্কৃতির যদি পরিবর্তন না হয়, তাহলে কিন্তু সবই হবে পণ্ডশ্রম। তো আমরা সুপারিশ করতে পারি, আমরা কতগুলো গার্ড রেল, এই যে আপনি সিঁড়িতে উঠেন একটা গার্ড রেল থাকে যাতে আপনি পড়ে না যান, কিন্তু আপনি ওর উপরে টপকেও তো পড়ে যেতে পারেন। আপনি যদি টপকে পড়ে যেতে চান তাহলে আপনি কেউ বাধা দিতে পারবে না। তো আমরা ওই গার্ড রেলটা সৃষ্টি করব। এখন আমরা আশা করব যে যেই প্রস্তাবগুলো আমরা করব সেই প্রস্তাবগুলো সংশ্লিষ্ট সবাই মেনে চলবে, এগুলো প্রয়োগ করবে, যার ফলে আমাদের দেশে একটা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং প্রতিযোগিতামূলক নির্বাচন হবে, অংশগ্রহণমূলক নির্বাচন হবে, যার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা সামনের দিকে এগিয়ে যাবে। নিশ্চয়ই, আমরাও সেই রকমই প্রত্যাশা করি। আপনারা যে সুপারিশ করবেন সরকার সেই বিষয়ে ব্যবস্থা নেবে। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনুপস্থিত পুলিশ সদস্যদের আর কাজে যোগদানের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরে আনসার ও ভিটিপি একাডেমিতে তিনি আরও জানান, শৃঙ্খলা ভঙ্গকারী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, অপকর্মে জড়িতদের কিছুতেই মাফ করা হবে না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিতর্কিত ভূমিকার পর অনেকটাই ভেঙে পড়ে পুলিশের কার্যক্রম। ধীরে ধীরে পুলিশি কার্যক্রম শুরু হলেও অনেক পুলিশ সদস্য যোগ দেননি কাজে। সরকারের পক্ষ থেকে কাজে ফেরার সময়সীমাও বেঁধে দেওয়া হয়। তবে পুলিশ সদর দপ্তরের হিসেবে গত 1 আগস্ট 2024 থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের 187 জন সদস্য কর্মস্থলে অনুপস্থিত। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বলছে, অনুপস্থিত কর্মকর্তাদের একজন ডিআইজি, অতিরিক্ত ডিআইজি 7 জন, পুলিশ সুপার 2 জন, অতিরিক্ত পুলিশ সুপার 1 জন, সহকারী পুলিশ সুপার 5 জন, পুলিশ পরিদর্শক 5, এসআই ও সার্জেন্ট 14, এএসআই 9, নায়েক 7 এবং কনস্টেবল 136 জন। অনেক সময় বলে এত বাট সংখ্যা খুবই নগণ্য, বাট এরা বিভিন্ন দুষ্কর্মের সাথে জড়িত, এই জন্যই তারা জয়েন করে নেয়। এদের যদি পারেন আপনারাও আমাদের কাছে ধরি। এছাড়া সরাসরি হত্যায় জড়িতদের শাস্তির আওতায় আনার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা কর্মযোগ এখনো জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না, এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তাদের থেকে কোনো ধরনের তাদের মাফ করা হবে না। পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফেরাতে কিছু সদস্যকে বদলি ও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আলাদা হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, জুনাইদ আহমেদ পলক, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে কারাগারে পাঠিয়েছে আদালত। সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালত এই আদেশ দেন। এর আগে সকাল 8টার দিকে কারাগার থেকে তাদের আদালতে নেওয়া হয়। এ সময় রাজধানীর বাড্ডা, লালবাগ, আদাবর ও খিলগাঁও থানার আলাদা হত্যা মামলায় তাদের
গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে। মামলার মধ্যে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের নামে রয়েছে আদাবর, লালবাগ ও বাড্ডা থানার 6 মামলা, আনিসুল হক ও জুনাইদ আহমেদ পলকের নামে বাড্ডার 3 মামলা, সালমান এফ রহমানকে খিলগাঁওয়ের 1 ও বাড্ডার 2 এবং চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে রয়েছে বাড্ডার অপর 2 হত্যা মামলা। সালমান এফ রহমান সাহেবকে সোনেশ দেখানো হয় এবং দেখা যাচ্ছে যে বাড্ডা থানার একটা মামলা 3/8/24-এ আবদুল্লাহ মামুন, সালমান এফ রহমান, আনিসুল হক এবং শামসুদ্দিন চৌধুরী মানিক ওনাকে সোনেশ দেখানো হয়। 302/34-এর মামলা এবং লালবাগ থানার মামলা নম্বর 7/8/24-এ 19 নম্বর আসামি শামসুদ্দিন চৌধুরী মানিক। শামসুদ্দিন চৌধুরী মানিক অত্যন্ত আলোচিত ব্যক্তি, মিথ্যাভাবে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। এই মামলায় কোনো ক্রমেই উনি জড়িত না এবং এই মামলার ঘটনা সম্পর্কে উনি জানেনও না, এই মামলার ঘটনা সম্পর্কে কোনো অবগতও না। বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে, একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই নতুন করে ওনাদের কাছ থেকে তথ্য পাওয়ার আর কোনো কিছুই নেই, এগুলো জাস্ট হয়রানি করার জন্য ওনাদেরকে সোনেশ দেখানো হচ্ছে। রপ্তানির আড়ালে প্রায় 1000 কোটি টাকা পাচারের অভিযোগে বেক্সিমকোর ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান সহ 28 জনের বিরুদ্ধে 17টি মামলা করেছে সিআইডি। অভিযোগ উঠেছে বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন 17টি প্রতিষ্ঠান 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংকের দিলকুশা শাখা থেকে 93টি এলসির বিপরীতে পণ্য রপ্তানি করে। এসব পণ্য সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। তবে নির্ধারিত সময় পার হওয়ার পরও রপ্তানির মূল্য দেশে ফেরত আসেনি। আইন অনুযায়ী পণ্য রপ্তানি করার পর রপ্তানির মূল্য 4 মাসের মধ্যে প্রত্যাবাসন করার বাধ্যবাধকতা আছে। যথাসময়ে রপ্তানির মূল্য দেশে না আসায় সালমান এফ রহমান সহ বেক্সিমকো গ্রুপের অন্যান্য ব্যক্তির অর্থ পাচারের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে দাবি করছে সিআইডি। সাবেক মন্ত্রী, আমলা, রাজনীতিবিদ সহ আরও শতাধিক ব্যক্তির নিষেধাজ্ঞা চাইবে দুর্নীতি দমন কমিশন। দুদকের তালিকায় রয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৈরি হচ্ছে এই তালিকা। এর আগে দুদকের আবেদনে 97 জনকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয় আদালত। গণ অভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দেশ ছেড়ে পালানোর প্রবণতা বেড়ে যায়। বিদেশে যাওয়ার চেষ্টাকালে এমন অন্তত অর্ধশত ব্যক্তি আটক হয়েছেন। গেল 1 মাসে আদালতের নির্দেশে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি সহ 97 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। কিন্তু নজরদারি এড়িয়ে দেশ ছাড়তে সক্ষম হয়েছেন অনেকেই। পরিকল্পনা বা ক্ষমতার সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে জবাবদিহিতা আনতে পেরেছে দুর্নীতি দমন কমিশন। তার দৃষ্টান্ত খুবই বিরল, এক্সেপ্ট এমন সিচুয়েশনে যখন কোনো উচ্চ পর্যায়ের কোনো ব্যক্তি, প্রাক্তন বা অতীত যারা কোনো না কোনো কারণে ক্ষমতাবানদের সাথে, ক্ষমতাসীনদের সাথে হাতে বিরাগ বাজানো হয়েছে, সেক্ষেত্রে আবার অতি তৎপরতা দেখা যায় এবং সেটারই কিন্তু কিছু দৃষ্টান্ত আমরা সাম্প্রতিককালেও দেখেছি। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিদিনই দুদকে জমা পড়ছে অসংখ্য অভিযোগ, যার অনুসন্ধান চালাচ্ছে সংস্থাটি। গোয়েন্দারা বলছেন, অভিযুক্তদের মধ্যে অর্ধশতাধিক ব্যক্তি বিভিন্নভাবে সীমান্ত পেরোনোর তৎপরতা চালাচ্ছেন। যেখানে যা প্রয়োজন সেখানে অনুসন্ধান কর্মকর্তা কাজ করবে এবং প্রত্যেক ক্ষেত্রে অনুসন্ধান কর্মকর্তাকে কমিশন নির্দেশ দেয় না, কমিশন তাকে দায়িত্ব দেয় যে তুমি অনুসন্ধান করো। সে অনুসন্ধান কি করবে আইনে বিধিতে বলা আছে, সেই আইন বিধি মোতাবেক সে অনুসন্ধান শুরু করবে, যেখানে যা দরকার সেখানে তা করবে। গেল 1 মাসে অবৈধ সম্পদ, অর্থ পাচার সহ দুর্নীতির অভিযোগে অর্ধশত মামলা করেছে দুদক, তবে গ্রেপ্তার করা হয়নি কাউকেই। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার যৌক্তিক মনে করেছে বলে সীমিত সময়ের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেসুর রহমান। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছিল তার উন্নতি এখনো হয়নি, সে কারণেই সরকারের এই সিদ্ধান্ত। এটি প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে কাজের সাংঘর্ষিক হবে না বলেও জানান মোখলেসুর রহমান। এর আগে মঙ্গলবার 2 মাসের জন্য সেনা সদস্যদের ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফৌজদারি কার্যবিধির 12-এর 1 নম্বর ধারা অনুযায়ী এই নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকার মনে করেছে এটা এই মুহূর্তে সেনাবাহিনীকে এই রাষ্ট্রীয় এই ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারটা দেওয়ার দরকার। দিস ইজ ভেরি সাময়িক, এবং এই আইনগুলো যে বলা আছে পারপাস অফ স্পেসিফিক, এর বাইরে কোনো ধারা নেই। অনুপস্থিত পুলিশ সদস্যদের আর কাজে যোগদানের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমডোর ইশফাক ইলাহি চৌধুরী। জনাব ইশফাক ইলাহি চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। অনুপস্থিত পুলিশ কর্মকর্তাদের বিষয়ে কঠোর সিদ্ধান্তে সরকার, এমনিতেই বাহিনীর মধ্যে আস্থা এবং নিরাপত্তার সংকট রয়েছে। গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের অনুপস্থিতি কি ধরনের প্রভাব ফেলতে পারে? আস্থার সংকট তো ছিল, কারণ একটা বিপ্লব ঘটে গেছে এবং অনেক পুলিশ কর্মকর্তা, পুলিশ সাধারণ সদস্য তারা নিহত হয়েছেন বিভিন্ন কারণে। থানা লুট হয়েছে, অস্ত্র অনেক হারিয়ে গেছে, বেহাত হয়েছে। তো আমার মনে হয় যথেষ্ট সময় দেওয়া হয়েছে তাদেরকে, প্রায় এখন 1.5 মাস হয়ে গেল। তো এখন যেটা পুলিশের আইন অনুযায়ী ব্যবস্থা সরকার নিবে, প্রথমত তাদেরকে কর্মস্থলে অনুপস্থিত দেখানো হবে, তারপরে তাদের বিরুদ্ধে বিভিন্ন যে বিধিবিধান অনুযায়ী যেসব কার্যক্রম করা সেগুলো নিবে। কিন্তু আমার মনে হয় যে কিছুটা মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার করা উচিত। অনেকে হয়তো তারা আত্মগোপনে আছে, কোনো কারণবশত তারা হয়তো ভয়ে আছে। তো তাদেরকে আমার মনে হয় সরকার একটা সাধারণ ক্ষমা বিভিন্ন পত্রপত্রিকা বা গণমাধ্যমে দিতে পারে, যে এত তারিখের মধ্যে তারা যদি জয়েন করে তাহলে তাদের বিরুদ্ধে কোনো তদন্ত সাপেক্ষে কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া হবে না। কারণ আফটারঅল আমাদের দেশে চাকরি একটা মহার্ঘ বিষয়, এবং পুলিশের যারা বিশেষ করে সাধারণ সদস্য হয় তারা সাধারণত নিম্নবিত্ত পরিবার থেকে এসে থাকে। সুতরাং আমার মনে হয় আইনগত ব্যবস্থার সঙ্গে সঙ্গে একটা মানবিক দৃষ্টিভঙ্গিও তাদের সরকারের গ্রহণ করা উচিত, এবং তাই হয়তো করা হবে। তবে দীর্ঘদিন অপেক্ষা না থেকে আমাদের যেহেতু আমাদের লোকবলের প্রয়োজন, সেক্ষেত্রে আমরা নতুন লোকবল নিয়োগেরও চিন্তা ভাবনা করতে পারি। আরেকটা বিষয় একটু জানাবেন, যারাই পুলিশে ইতিমধ্যে যোগদান করেছেন কিন্তু পুলিশের আগের যে স্বাভাবিক কার্যক্রম সেই পরিস্থিতিতে এখনো পৌঁছাতে পারেনি পুলিশ, এটির কারণে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাঘাত হতে পারে কিনা, কি ধরনের পদক্ষেপ আসলে নেওয়া যেতে পারে? ব্যাঘাত হতে পারে, কারণ অনেকগুলো থানা তো আমার মনে হয় এগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে, ফাইলপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। অনেক জায়গায় তারা অন্য কোনো সরকারি অফিস বা ভাড়াটিয়া বাসায়ও তারা তারা অফিস করছেন, এবং যোগাযোগের ব্যবস্থাও অনেক ক্ষেত্রেই হয়তো প্রপার নয়। সো এই সুযোগ যারা আইন শৃঙ্খলা বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী বা অপরাধী গোষ্ঠীগুলোর সুযোগ নিতে পারে। তবু আমার মনে হয় যে ধরনের অরাজক পরিস্থিতি দেশে হতে পারতো সেরকম হয়নি। তারপরেও এই যে অতি সম্প্রতি শিল্পাঞ্চলে বেশ কিছু উত্তেজনা বিরাজ করছে, তারপরে এই যে মাজার ভাঙ্গার ঘটনাগুলোর বিরুদ্ধে যে ব্যাপারে যেমন সমাজে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে পারতো, সেসব ক্ষেত্রে আমাদের পুলিশকে যথেষ্ট উদ্যোগী হতে হবে, এবং পুলিশকে সহায়তার জন্যই কিন্তু সামরিক বাহিনী এবং আধা সামরিক বাহিনী শহরের দেশের বিভিন্ন স্থানে তারা ডিপ্লয়েড আছে। আমার মনে হয় পরিস্থিতি অতি শীঘ্র স্বাভাবিক হয়ে আসবে। আমরাও প্রত্যাশা করি পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। আরেকটি বিষয় একটু জানতে চাই যে পুলিশ বাহিনীতে সংস্কারের বিষয়ে কথা হচ্ছে, কি ধরনের সংস্কার আসলে হওয়া উচিত, আপনার পরামর্শ কি? আবার বলুন, শুনতে পাইনি। আমি জানতে চাচ্ছি যে পুলিশ বাহিনীর সংস্কারের কথা বলা হচ্ছে, কি ধরনের সংস্কার আসলে হওয়া উচিত, আপনার পরামর্শ জানতে চাই। সংস্থা? জি জি, আমি ঠিক বুঝতে পারলাম না যে জিনিসটা পরিষ্কার আসছে না। যে আমি আরেকবার একটু জানতে চাচ্ছি যে কি ধরনের আসলে সংস্কার পুলিশ বাহিনীতে হওয়া উচিত, আপনার পরামর্শ জানতে চাচ্ছি। পুলিশ বাহিনী কি ধরনের রিক্রুটমেন্টের কথা বলছেন? আমি সংস্কারের কথা বলছি, যে কি ধরনের সংস্কার পুলিশ বাহিনীতে হওয়া উচিত। জি জি জি। সংস্কারের জন্য তো ইতিমধ্যে একটা কমিশন গঠন করা হয়েছে। তবে আমি মনে করি যে আমাদের ভবিষ্যতে রিক্রুটমেন্টের ক্ষেত্রে তাদের ব্যাকগ্রাউন্ড চেকটা করা খুবই ইম্পর্টেন্ট, এবং তাদের
শারীরিক সুস্থতার সঙ্গে সঙ্গে মানসিক সুস্থতা এবং তাদের পারদর্শিতা সেগুলো বিবেচনা করা উচিত, এবং পুলিশ ট্রেনিং একাডেমি যেগুলো আছে সেগুলোতেও যাতে আধুনিকায়ন করা হয়, এবং সব থেকে যোগ্য কর্মকর্তা, সেটা সাধারণ কনস্টেবলের ট্রেনিং হোক অথবা অফিসার ট্রেনিং হোক, সব থেকে যোগ্য ক্যান্ডিডেটকেই সেখানে দায়িত্ব ইনস্ট্রাক্টরের দায়িত্ব দেওয়া উচিত। এটাকে অনেক ক্ষেত্রে মনে করা হয় কি পানিশমেন্ট পোস্টিং, সেটা না হয়ে এটা একটা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য একটা, যারা ওখানে নিয়োগপ্রাপ্ত হবেন ট্রেনিং সেন্টারগুলোতে, তারা যেন এটা তাদের একটা প্রাইজ পোস্টিং হিসাবে ধরে নেওয়া হয়। আর আমার মনে হয় সমাজে পুলিশের ক্ষেত্রে অনেক যে রাজনীতিকীকরণ করার যে প্রক্রিয়া আমাদের দীর্ঘদিন ধরে দেখে আসছি, সেটা একটা খুব ইম্পর্টেন্ট, যে এটাকে রাজনীতিকরণ করতে হবে। এবং জনগণের পক্ষে যে আমরা বলি পুলিশ জনগণের সেবক, সেটা শুধুমাত্র স্লোগানে নির্ভর না হয়, তাদের জনগণের সাথে যোগাযোগ বাড়াতে হবে। এই যে অতি সম্প্রতি দেখলাম যে তারা একটা বিভিন্ন শহরে তারা জনগণের সাথে মতবিনিময় সভা করছেন, এটা কিন্তু রুটিন মাফিক হওয়া উচিত। প্রত্যেক থানায়, প্রত্যেক মেট্রোপলিটন ইয়েতে এগুলো তাদের জনগণ কি চাচ্ছে এবং তাদের কি অভাব অভিযোগ আছে, এগুলো ডাইরেক্টলি শোনা পুলিশের বিভিন্ন কর্মকর্তা পর্যায়ে, এটা খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো চালিয়ে যাওয়া উচিত। নিশ্চয়ই আপনি যে সমস্ত পরামর্শগুলো দিলেন, নিশ্চয়ই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে নজর দিবে। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রকল্পের টাকা আত্মসাৎ, চাঁদাবাজি, ভয় দেখে বেশি দামের জমি কম দামে কেনা সহ নানা অভিযোগ উঠে আসছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিরুদ্ধে। স্থানীয়রা বলছেন, গত 15 বছরে দলীয় ক্যাডারদের দিয়ে তিনি এসব অপকর্ম করেছেন। অনিয়ম দুর্নীতির সুষ্ঠু তদন্ত চাইছে সুশীল সমাজ। 2008 সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন জাহিদ মালেক, পরে স্বাস্থ্যমন্ত্রী হন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন জাহিদ মালেকের দাপটে চুপচাপ থেকেছে এলাকাবাসী। এখন একে একে উঠে আসছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নানা অপকর্ম। জাহিদ মালিক স্বপন সাহেব একদিন এখানে আসছিল, ওনার সাথে কথা বললাম। উনি বললেন, মেহন্দর সাহেব আপনি মালিক এখানে হেলিকপ্টারে আসবে? সেটা তো আমি জানি না, আমার মালিক বলছে এই জায়গায় এরকম পড়ে থাকবে। তারপরে কিছুদিন পরে আমাদের মালিকের নামে কেস। প্রকল্পের টাকা আত্মসাৎ, বালুমহল নিয়ন্ত্রণ, পরিবহনে চাঁদাবাজি, প্রতারণা ও ভয় দেখিয়ে কম টাকায় জমি কেনা সহ স্বাস্থ্যমন্ত্রী সম্পর্কে নানা অভিযোগ আছে স্থানীয়দের। তারা বলছেন, এসব অপকর্ম তিনি করিয়েছেন দলীয় ক্যাডারদের দিয়ে। করেছেন 10 তলা ভবন, ডুপ্লেক্স বাড়ি সহ বিপুল সম্পদ। প্রজেক্টের জমি জমা জোর করে কিনে নিচ্ছে, জোর করে বালি ভরাট করছে, নালি জমির কৃষি জমি, 3 ফসলি জমি। ওনারা তো আমাদের ভয় দেখাইছে, বলছে যে পিছনেও নিয়ে যাইতেছি, সামনে জায়গাও নিয়ে যাইতেছি, তোমরা মাঝখানে পড়ে যাবা, ফ্যাক্টরি দিলে সমস্যায় পড়ে যাবা। পরিবহন সেক্টরতে প্রচুর অর্থ তারা সংগ্রহ করছে, ইনকাম করছে, এবং এই টাকা তাদের সাঙ্গপাঙ্গরা এরা ভাগবাটোয়ারা করে খাইছে। জাহিদ মালেক সম্পর্কে উঠে আসা এসব অনিয়ম দুর্নীতির সুষ্ঠু তদন্ত চাইছে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার তথা সামনে যে সরকার আসবে, তারা যেন এই দুর্নীতির মূলোৎপাটন করতে পারে, আর ভবিষ্যতে যেন এই রকম দুর্নীতি আর না হয়। নির্বাচনী হলফনামা অনুযায়ী 15 বছরে স্বাস্থ্যমন্ত্রীর সম্পদ বেড়েছে 11.5 গুণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কুষ্টিয়া 4 আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে রাজধানীর লালমাটিয়া থেকে তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সেলিম আলতাফ জর্জের নামে কুষ্টিয়া ও ঢাকায় একাধিক হত্যা মামলা আছে। এর মধ্যে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ। সেলিম আলতাফ জর্জ কুষ্টিয়া 4 আসন থেকে 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন পাননি। শিক্ষক কর্মকর্তাদের আন্দোলনে প্রায় 1.5 মাস স্থবির মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। সরকারের পট পরিবর্তনের পর প্রতিদিনই কোনো না কোনো পক্ষ দাবি আদায়ে বিক্ষোভ করছে। এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফেরা কঠিন হচ্ছে বলে মনে করেন শিক্ষা গবেষকেরা। সরকারি বেসরকারি স্কুল কলেজের দেখভাল করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কিন্তু 5 আগস্টের পর এটি যেন হয়ে উঠেছে আন্দোলনের মাঠ।
গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রায় প্রতিদিনই চলছে বিক্ষোভ। এক এক পক্ষ অচল করে রাখছে নানা দাবিতে, কিন্তু এই সময়েই কেন এত অস্থিরতা? আমাদেরকে চরম বৈষম্যের শিকার করে তুলেছে, যে কারণে আমরা বাধ্য হয়েছি আজকে আন্দোলনে নামতে। শুধু দাবি আদায় না, শিক্ষা ব্যবস্থাকে উত্তরণের জন্য আমাদের এই আন্দোলন। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে দিনভর আন্দোলনে আতঙ্কে থাকতে হয় কর্মকর্তাদের, স্বাভাবিক কাজও করতে পারছেন না তারা। 5 তারিখের পর সব দাবিগুলো যে আসে, যে সেটা হলো যৌক্তিকও আছে, কিছু অযৌক্তিকও আছে, এবং আমার এখানে প্রতিদিন কয়েকশো লোককে আমি তাদের প্রশ্নের সম্মুখীন হই এবং তাদের আমি প্রশ্নগুলো শুনি এবং সমাধান করার চেষ্টা করি। যেগুলো নীতির মধ্যে পড়ে, নিয়মের মধ্যে পড়ে, আমরা সেই তাদের দাবিগুলো বা তাদের যে কে বলা যায় প্রাপ্যতা আমরা দেওয়ার চেষ্টা করি। দাবি আদায়ে ব্যস্ত না হয়ে শিক্ষার পরিবেশ স্বাভাবিক করার উপর জোর দিচ্ছেন শিক্ষা গবেষকরা। অনেকেই নানাভাবে বঞ্চিত হয়েছেন, এখন দাবি করছেন, কিন্তু দাবি করলেও এই দাবিগুলো পূরণের জন্য তাদেরকে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে। এদিকে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরে বদলি আতঙ্ক ভর করেছে অনেকের মধ্যে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপাচার্য নিয়োগের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যায় বিভিন্ন গেট ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন তারা। সাধারণ শিক্ষার্থীর ব্যানারে শহীদ মিনার চত্বরে বিক্ষোভ করেন ছাত্রছাত্রীরা। এর আগে মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টে একই দাবিতে বিক্ষোভ হয়। সারাদিন বিশ্ববিদ্যালয়ের কোনো উদ্যোগ না থাকায় সন্ধ্যায় কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়। আজও ক্যাম্পাসে বিক্ষোভের ঘোষণা শিক্ষার্থীদের। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, আজ কি ধরনের কর্মসূচি রয়েছে, আর শিক্ষার্থীদের দাবির বিষয়ে প্রশাসনের কোনো উদ্যোগ বা আলোচনার কোনো খবর রয়েছে কিনা? জি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গতকাল সন্ধ্যার পর থেকে যে শাটডাউন কর্মসূচি, সেটি বলা চলে এখনও চলছে। শিক্ষার্থীদের দাবিটি আসলে এখানে কোনো যেহেতু প্রশাসন নেই, অর্থাৎ এখানে বিশ্ববিদ্যালয়ের যে সর্বোচ্চ প্রশাসন অর্থাৎ বলা হয় যে উপাচার্য, উপ উপাচার্য, প্রভোস্ট এবং প্রক্টোরিয়াল বডি, কেউই আসলে গত 12ই আগস্ট থেকে যারা পদত্যাগ করেন, পদত্যাগের পরে এক ধরনের প্রশাসনিক শূন্যতা বিরাজ করছে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ফলে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে দাবি করে যাচ্ছেন যে উপাচার্য নিয়োগের বা প্রশাসন নিয়োগের, কিন্তু সেটি গত সপ্তাহে আমরা একটি শুনেছিলাম একজন শিক্ষককে উপাচার্য হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে, সেটি এই সপ্তাহে প্রজ্ঞাপন জারির কথা ছিল। তবে আমরা 2টার পরে একটি অসম সূত্র থেকে জানতে পেরেছি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের একজন শিক্ষক ইয়াহিয়া আক্তার, যিনি অবসরপ্রাপ্ত শিক্ষক, তাকে উপাচার্য নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। তবে সেটির বিষয়ে আমরা স্যারকে ফোন করেছিলাম, তিনি আসলে ব্যস্ত থাকা, তার সাথে আসলে নিশ্চিত হওয়া যায়নি। তবে শিক্ষার্থী বিভিন্ন মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি তাকে উপাচার্য হিসাবে চূড়ান্ত করা হয়েছে, যেটি গত সপ্তাহ বলা হয়েছিল যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই তাদের একজন সমন্বয়ক। ফলে শিক্ষার্থীদের যে আন্দোলন, সেটি আসলে শিক্ষার্থীদের দাবিটি মূলত অন্তর্বর্তীকালীন সরকারের যারা শিক্ষা উপদেষ্টা বা অন্যান্য যারা দায়িত্বে আছেন তাদের প্রতি যে অচিরেই অর্থাৎ অবিলম্বে তারা বলছেন যে আজকেই উপাচার্য নিয়োগ করার জন্য, এবং সেটি যদি ওনাকে নিয়োগ দেওয়ার বিষয়টি যদি সত্যি হয়ে থাকে এবং সেটি যদি নিশ্চিত হয়, সেক্ষেত্রে আসলে শিক্ষার্থীরা তারা বলছেন তারা তাদের আন্দোলন তুলে নেবেন। অর্থাৎ যে বিশ্ববিদ্যালয়ে যে প্রধান ফটক বন্ধ হয়ে আছে, প্রশাসনিক কার্যক্রম, প্রশাসনিক ভবনে তালা, এবং আমরা দেখেছি সকাল থেকে এখানে প্রধান ফটকে জরুরি পণ্যবাহী যে গাড়িগুলো, ওষুধপত্রের গাড়ি, নিত্য প্রয়োজনীয় গাড়ি, সেগুলো আসে এখানে আসলে ঢুকতে দেওয়া হয়নি। তবে গণমাধ্যমের গাড়িদেরকে প্রবেশ করতে দিয়েছেন যারা আন্দোলনরত শিক্ষার্থীরা। এখন পর্যন্ত শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার বা স্থগিত কোনো বিষয়ে এখানে ঘোষণা দেয়নি। তবে আমরা একটি মাধ্যমে জানতে পেরেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ করা হয়েছে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকবে। আবারও কলিং ভিসা চালু করল মালয়েশিয়া সরকার, পাম বাগানে কাজের সুযোগ। আগস্টের চেয়ে সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু রোগী বেড়ে দ্বিগুণ, ওষুধ না ছিটানোর অভিযোগ।
কারিগরি ত্রুটির কারণে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে। ত্রুটি সমাধান করে বেলা ৩টার পর আবারও চালু হতে পারে বলে জানিয়েছে ডিএমটিসিএল এর এমডি। এর আগে সকাল ৯টা ৪৫ থেকে এই ত্রুটি দেখা দেয়। তবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে অফিস সময়সূচিতে মেট্রো আংশিক বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন চাকরিজীবীরা। অনেকে আবার মেট্রো স্টেশন থেকে নেমে গণপরিবহনে করে গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। ম্যানুয়াল পদ্ধতিতে চাহিদাপত্র সত্যায়ন করার ঘোষণার মধ্য দিয়ে আবারও কলিং ভিসা চালু করেছে মালয়েশিয়া। এতে পাম বাগানে কাজের সুযোগ পাবেন বাংলাদেশি শ্রমিকেরা। মঙ্গলবার মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। মালয়েশিয়ায় কর্মী নিয়োগের শুরু হয়েছে কোটা অনুমোদনও। বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে প্লান্টেশন সেক্টরের চাহিদাপত্র ম্যানুয়াল পদ্ধতিতে সত্যায়ন করা হচ্ছে। চাহিদাপত্র সত্যায়নের জন্য প্রায় ১৫ রকমের তথ্য হাইকমিশনে জমা দিতে অনুরোধ করা হয়েছে। এর আগে গত ৩১ মে বন্ধ হয় মালয়েশিয়ার শ্রমবাজার। শেষ দিনে সব প্রস্তুতি সম্পন্ন করেও যেতে পারেনি ১৭,০০০ কর্মী। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।